মা চণ্ডিকা স্বয়ং ভর করেছে সেই দেবকন্যা রাধিকার ওপর। ঝোড়ো হাওয়ায় তার মাথার এলো চুলগুলো এলোমেলোভাবে পিছন দিকে উড়ে বেড়াচ্ছে। দূর থেকে তার দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দেবীর মুখ থেকে বেরোচ্ছে প্রলয়ের হুঙ্কার। এই পাপীদের নিধান করার জন্য বনদেবী চণ্ডিকা প্রলয়ের ধ্বংসলীলায় যেন মেতে উঠেছেন। কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প চণ্ডিকা। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প চণ্ডিকা। হোম মিনিস্টারের ফোনটা আসার পর থেকে পুলিশ কমিশনার বিনায়ক চক্রবর্তীর টেনশনের বারুদটা বাড়ছে চড়চড় করে। সামনের টেবিলে থাকা গ্লাসের জলটা বিনায়কবাবু তার শুকনো গলায় ঢেলে নেন। কাকে দায়িত্বটা দেয়া যায়? গুরুতর দায়িত্ব। মাথার মধ্যে অনেক নামই আসছে, কিন্তু একজন শক্তপোক্ত সাহসী সৎ অফিসারকে এখানে নিয়োগ করতে হবে, যে অন্যায়ের সাথে কোনো আপোষ করে না, যে সিংহের মতো অপরাধীর টুটি টিপে ধরতে পারবে। তেমনি একজন তেজ বিক্রমশালী এক অফিসারের প্রয়োজন, যে এই কেসটাকে হ্যান্ডেল করতে পারবে। হঠাৎ বিনায়ক চক্রবর্তীর অন্ধকার চিন্তাভাবনার মধ্যে একটা বিদ্যুতের ঝলকের মতো তার মাথায় একটা নাম উঠে আসে, বিক্রম চৌধুরী। Yes, one and only Bikram. Bikram can do this. সঙ্গে সঙ্গে বিনায়ক চক্রবর্তী তার টেবিলে থাকা অ্যান্ড্রয়েড ফোনে বিক্রম চৌধুরীর নাম্বারটা সার্চ করে কল করেন। হ্যালো বিক্রম, ভেরি আর্জেন্ট, তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। প্রায় 30 মিনিট পর কমিশনার বিনায়ক চক্রবর্তীর রুমের দরজায় কড়া নাড়া পড়ে। May I come in, sir? Yes, Bikram, come in. Sit, my boy. এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিনায়ক চক্রবর্তী বলতে শুরু করেন। হ্যাঁ বিক্রম, যার জন্য তোমাকে ডাকা। তোমাকে একটা শক্ত কেস হ্যান্ডেল করতে হবে। চন্দনগড়ের নাম শুনেছ নিশ্চয়ই, যেটা এখন পেপারের হেডলাইন। চন্দনগড় দক্ষিণ ভারতের দক্ষিণ ঘাট পর্বতের একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটা পাহাড় এবং জঙ্গলে মোড়া। সাধারণ গ্রাম্য আদিবাসীরা এই জঙ্গল থেকে মধু, ফুল, ফল, বনজ সম্পদ সংগ্রহ করে জীবনযাপন করে থাকে। খুব শান্তই ছিল গ্রামটা, কিন্তু এই 5-6 বছর হয়েছে এই গ্রামটা এখন ক্রিমিনালের আতুর ঘর। আমার কাছে খবর আছে চন্দনগড় জঙ্গলের মূল্যবান সম্পদ চন্দন কাঠ এই জঙ্গল থেকে প্রচুর পরিমাণে পাচার হয়। শুধুমাত্র চন্দন কাঠ নয়, চন্দনগড় জঙ্গল থেকে হরিণের চামড়া, বাঘের ছাল, নখ, কচ্ছপ, এমনকি মেয়ে মানুষ পর্যন্ত। বুঝতেই পারছো এখানে কতটা ক্রাইম হয়। এই পর্যন্ত তবু ঠিক ছিল, কিন্তু সমস্যাটা হলো একের পর এক ফরেস্ট রেঞ্জারের খুন হওয়া। যেমন তেমন খুন নয়, থানার ভিতরে ঢুকে গুলি করে খুন করা হয়। এমনকি ফরেস্ট রেঞ্জারের গলা কেটে থানার সামনে ফেলে দেয়া হয়।
আর কালকের খবরটা তো তুমি খবরের কাগজে নিশ্চয়ই পড়েছ। ফরেস্ট রেঞ্জারের কোয়ার্টার রুমে ঢুকে তার বউ বাচ্চা দারোয়ানকে কুপিয়ে খুন করা হয়েছে। চোরাচালান আর এই টেররিস্ট পন্থার পিছনের কারণটা কি? হোম মিনিস্টারের সাথে এ বিষয়ে আমার মিটিং হয়েছে। খুব প্রেশার ক্রিয়েট করছে এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করার জন্য। আর চন্দন কাঠ এক বিরাট বড় মূল্যবান সম্পদ হলো ভারতের। আমার যত অবধি মনে হচ্ছে বিক্রম, এই খুনাখুনি আর মারামারির পিছনে এই চন্দন কাঠের রহস্য কোথাও লুকিয়ে আছে। চন্দন কাঠ মানে কোটি কোটি টাকার ব্যাপার। স্বাভাবিকভাবে তুমি যদি চিন্তা করো, তুমি দেখবে যে কোনো ফরেস্ট রেঞ্জার চাইবে না যে তার অধীনে থাকা জঙ্গল থেকে চন্দন কাঠ চুরি যাক। কারণ ফরেস্ট রেঞ্জারদের জঙ্গলের ভেতরে কতগুলি চন্দন গাছ আছে তার একটা হিসাব সরকারকে দিতে হয়। আর প্রতি মাসে 2বার করে দিল্লি থেকে ইন্সপেক্টর আসে, ওই সমস্ত জঙ্গল ঘুরে পর্যবেক্ষণ করে একটা রিপোর্ট দিল্লি সরকারের কাছে জমা পড়ে। বুঝতেই পারছো, চন্দন গাছের হিসাবে যদি কোনো গরমিল থাকে তাহলে ফরেস্ট রেঞ্জারের চাকরি থাকবে না। কিন্তু চন্দন কাঠ চোরাচালানকারীদের কি এতটা সাহস হবে যে থানায় ঢুকে একের পর এক ফরেস্ট রেঞ্জারদের খুন করে দেয়া? এখানেই রহস্যের জোট পাকাচ্ছে কি আছে ওই চন্দনগড়ে। বিক্রম, আমি অনেক বিশ্বাস আর ভরসা নিয়ে তোমার নাম করেছি হোম মিনিস্টারের কাছে। আমি চাই তুমি ফরেস্ট রেঞ্জার হিসেবে চন্দনগড়ে যাও আর এই কেসটার রহস্য বের করো। এর জন্য তোমাকে স্পেশাল পাওয়ার আর স্পেশাল ফোর্স দেয়া হবে। এনি প্রবলেম বিক্রম? নো স্যার, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে, কারণ এই কেসটার জন্য আপনি আমাকে চুজ করেছেন। সত্যি কথা বলতে স্যার, কোনো রহস্য, থ্রিলার, সাসপেন্স আর অ্যাকশন না থাকলে সেই কেসটা সলভ করার মধ্যে কোনো মজা পাওয়া যায় না। তাহলে তুমি কালকেই চন্দনগড়ের জন্য রওনা হও বিক্রম। বুটের খটখট আওয়াজ তুলে বিক্রম বেরিয়ে যায় কমিশনারের ঘর থেকে। মান্নার স্টেশনে যখন ট্রেন এসে থামল তখন দুপুর 3টে। দক্ষিণ ভারতের পাহাড়, জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মান্নার অঞ্চলটি। পরিবেশটা খুব শান্তশিষ্ট বলে মনে হলেও শান্তশিষ্ট রূপের পিছনে লুকিয়ে আছে এক হিংস্র রূপ। এই হিংস্র রূপ উদ্ঘাটন করতে বিক্রমের এখানে আসা। বিক্রম মান্না স্টেশনে নেমে একটু এগিয়ে এধারে ওধারে তাকাচ্ছে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে কিনা তা দেখার জন্য। কিন্তু স্টেশনটি পুরোপুরি ফাঁকা। স্টেশনে কোনো চায়ের দোকান পর্যন্ত নেই। ট্রেন থেকে কয়েকজন গ্রাম্য আদিবাসী নেমেছে। তারা তামিল ভাষায় কথা বলতে বলতে পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে বিক্রমের দৃষ্টির আড়ালে চলে যায়। কোন রাস্তা ধরে তাকে এগোতে হবে, এখান থেকে কত দূর চন্দনগড়, কিছুই জানে না বিক্রম। চুপ করে কিছুক্ষণ ওই মান্না স্টেশন চত্বরেই দাঁড়িয়ে থাকে বিক্রম। প্রায় আধ ঘন্টা পর মান্না স্টেশনে ফরেস্ট রেঞ্জারের একটা জিপ এসে থামে। জিপ থেকে বেরিয়ে আসে এক কনস্টেবল। কনস্টেবলটি বিক্রমের কাছে এসে বলে, স্যার, আপনি কি বিক্রম চৌধুরী কলকাতা থেকে আসিছেন? বিক্রম বলে, হ্যাঁ, আমি বিক্রম চৌধুরী কলকাতা থেকে এসেছি। সালাম স্যার। কনস্টেবলটি বিক্রমের লাগেজ জিপ গাড়িটায় তুলে নেয়। জিপ গাড়ির দরজাটা খুলে দেয় বিক্রমের জন্য। বিক্রম জিপ গাড়িতে উঠে বসে। জিপ গাড়িটা পাহাড়ি রাস্তা দিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে চন্দনগড়ের দিকে।
পাহাড়, পাখির কুজন, অচেনা অজানা নিরন্তর পাখির কোয়েলি, এক মধুমোহ পরিবেশ। আর এই সুন্দর প্রকৃতির মহাময় রূপের পিছনে এক অচেনা অজানা রহস্যময় বিপদের কুহেলি লুকিয়ে আছে, সেটাই বা কে জানে। মান্নার অঞ্চল পেরিয়ে জিপ গাড়িটা চন্দনগড়ের রাস্তায় ওঠে। দুধারে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে গেছে এক কালো পিচের রাস্তা। আর সেই কালো পিচের রাস্তা ধরে জিপ গাড়িটা দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে ফরেস্ট রেঞ্জের অফিসের দিকে। বিক্রম জিপ গাড়ির জানলা দিয়ে জঙ্গলের মধ্যে দুই হরিণ শাবককে চড়তে দেখে। পলক পড়তেই চোখের নিমিষে দুই হরিণ শাবক জঙ্গলের আড়ালে কোথায় যেন হারিয়ে যায়। বিক্রম জিপের জানলা দিয়ে দেখতে পায় একটা বট গাছ, বহু পুরনো। আর সেই বট গাছের নিচে এক মহিলা বসে ধ্যান করছেন, আর তাকে ঘিরে কিছু মানুষের ভিড় জমেছে। বিক্রমের চোখে পড়া মাত্রই ড্রাইভারকে গাড়িটিকে থামাতে বলে। এ ড্রাইভার, রুকো রুকো রুকো। গাড়িটা থামতেই আরো ভালো করে দেখতে পায় ওই বট গাছের গোড়ায় এক মহিলা ধ্যান করছে। তাকে ঘিরে ছোট বড় অসংখ্য মানুষের ভিড়, ধূপ ধুনো জ্বলছে। তার পাশে একটা লম্বা শিখার প্রদীপ জ্বলছে। বট গাছের গোড়ায় যে মহিলাটি বসে ধ্যান করছে তার বয়স খুব জোর ওই 30-32 হবে। ফর্সা মুখ, কপালে লাল টিপ, খোলা চুল হাওয়ায় উঠছে। বিক্রম কনস্টেবলটিকে প্রশ্ন করে, কি হচ্ছে এখানে? জিপের মধ্যে ড্রাইভারের পাশে বসে থাকা কনস্টেবলটি বলে, স্যার, এখানে বনদেবীর আরাধনা হচ্ছে। বট গাছের গোড়ায় যে মহিলাটি বসে ধ্যান করছে ওর নাম হলো রাধিকা। বংশ পরম্পরা অনুযায়ী এই বনদেবীর আরাধনার প্রথা চলছে। চন্দনগড়ের এই আদিবাসীরা এই বনদেবীকে খুব মানে। এই দেবীকে কোনো পুরুষ পুজো করতে পারে না। এই বনদেবীর নাম হলো চণ্ডিকা। গাছের ফুল পাতা কাঠ দিয়ে এই দেবীর মূর্তি তৈরি করা হয়। আর এই যে মহিলাটি এখানে বসে ধ্যান করছে, এই মহিলাটির নিশিবরা আমাবস্যায় মা চণ্ডিকা ওই মহিলাটির উপর ভর করেন। আর ওই মহিলাটির ভর চলাকালীন গ্রামের মানুষের দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা, যন্ত্রণা, অপূর্ণ মানসকামনা পূর্ণ করেন ওই দেবী। এই চন্দনগড়ের অধিবাসীদের আপদ বিপদ থেকে সবসময় রক্ষা করেন ওই বনদেবী চণ্ডিকা। আর এই বনদেবীকে যে পুজো করে তাকে দেবকন্যা বলা হয়। এই পুজোর প্রথা অনুযায়ী একটা গল্প প্রচারিত আছে। লোকের মুখে শোনা যায় আজ থেকে প্রায় 100 বছর আগে এই চন্দনগড়ে সিধু বলে এক ব্রাহ্মণের মেয়ে জঙ্গলের মধ্যে বন্ধুদের সাথে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরও সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবেই প্রায় 6 থেকে 7 মাস কেটে যায়। একদিন আচমকা বনের মধ্যে থেকে সেই 6 থেকে 7 বছরের মেয়েটিকে আবার গ্রামে দেখতে পাওয়া যায়। আচমকা সবাই তাকে দেখতে পেয়ে চমকে ওঠে। সেই সিধু বলে মেয়েটির কোলে গাছের গুঁড়ি কেটে তৈরি করা এক দেব মূর্তি থাকে। পুতুলের মতো ওই বাচ্চা মেয়েটি ওই দেব মূর্তিটাকে সবসময় আগলে রাখত। গ্রামের মানুষেরা তাকে জিজ্ঞাসা করে যে সে 6-7 মাস ধরে এতদিন জঙ্গলের মধ্যে কোথায় ছিল। তখন সেই বাচ্চা মেয়েটি বলে মা চণ্ডিকার কাছে ছিল। ওই বাচ্চা মেয়েটির আদব কায়দা, চাল চলন সব পাল্টে যায়। একটা বট গাছের তলায় ওই কাঠের দেব মূর্তিটাকে সে সবসময় পুজো অর্চনা করতে থাকে। বনের ফুল ফল, মধু, ধূপ ধুনো দিয়ে ওই বট গাছের তলায়
সেই 6 থেকে 7 বছরের মেয়েটি সেই দেব মূর্তিটাকে পুজো করত। সবাই ভাবতো মেয়েটির হয়তো মাথা খারাপ হয়ে গেছে। একদিন ভরা আমাবস্যায় ওই বট গাছের তলায় ওই সিধু বলে মেয়েটি ধ্যানে মগ্ন হয়ে যায়। মেয়েটির বাবা মা মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য জোর করে, কিন্তু সবাই মিলে ওই 7 বছরের বাচ্চা মেয়েটিকে ধ্যান করা অবস্থায় কেউ তুলতে পারে না। সূর্য অস্ত নামলে ভরা আমাবস্যা তিথিতে নিশি রাতে সেই মেয়েটির চোখ মুখ পাল্টে যায়, চুল হাওয়ায় উড়তে থাকে। কথিত আছে মা চণ্ডিকা যখন ওই শিশু শরীরে ভর করেন, জঙ্গল থেকে নাকি এক সিংহ এসে ওই বট গাছের তলায় কেশর নাড়ত। এমনকি মেয়েটির মাথায় ও গায়ে সাপ উঠতেও দেখা গেছে। সেই থেকে এই গ্রামের মানুষের কাছে এই চণ্ডিকা দেবী ভগবান রূপে পূজিত হয়ে আসছে। সিধু বলে যে মেয়েটি 100 বছর আগে দেবী চণ্ডিকার মূর্তিটা পেয়েছিল, সেই সিধু বলে মেয়েটির বিবাহের পর যে কন্যা হতো, সেই কন্যা আবার দেব কন্যা হিসেবে ওই চণ্ডিকা দেবীর পুজো করতে পারত। এইভাবেই রীতি অনুযায়ী বংশ পরম্পরার সাথে এই প্রথা চলে আসছে। আজকে যে রাধিকা হিসেবে ওই মা চণ্ডিকার পুজো করছে, সেও ওই দেব বংশেরই কন্যা, দেবকন্যা। বিক্রম বলল, এ তো দেখছি সেই দাদু ঠাকুমার মুখ থেকে শোনা সেই পৌরাণিক গল্পে ভরপুর। হ্যাঁ, ড্রাইভার গাড়িতে স্টার্ট দেয়। গাড়িটা আবার ফরেস্ট রেঞ্জের অফিসের দিকে দ্রুত বেগে এগোতে থাকে। ফরেস্ট অফিসে এসেই বিক্রম চন্দন কাঠ স্মাগলিং ও চোরাচালানের কেসের ফাইলগুলো ঘেটে ঘুটে দেখতে থাকে। তারপর সেগুলো বান্ডিল করে তার কোয়ার্টারের রুমে নিয়ে আসে। প্রত্যেকটা কেসের খুঁটিনাটি ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর টাইম, ডেট, মার্ডার করার কৌশল, ফাইলের মধ্যে থাকা ডেড বডির ছবি তার মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখে। আজকে যে কোয়ার্টারটায় বিক্রম রয়েছে, এই কোয়ার্টারটার ঠিক ঢিল ছোড়া দূরত্বে আর একটা কোয়ার্টার রয়েছে, যেটা এখনো অবধি সিল করা রয়েছে। ওই কোয়ার্টারটায় আগের যে ফরেস্ট রেঞ্জার অফিসার ছিল, তাকে ওই কোয়ার্টারের ভিতরে ঢুকে তার পরিবার সমেত তাকে কুপিয়ে খুন করা হয়েছিল। সেই কেস ফাইলটাও বিক্রমের সামনে রয়েছে। এখনো পর্যন্ত সেই কেসটার কোনো সুরাহা হয়নি। বিক্রম ভালো করে সেই কেস ফাইলটা দেখতে থাকে, কোনো রহস্যর ফাঁস খোলা যায় কিনা। অনেক রাত পর্যন্ত বিক্রম এই কেস ফাইল ঘাটাঘাটি করার পর তারপর সে শুতে চলে যায় রাত্রির 12টা নাগাদ। সকালে ফরেস্ট রেঞ্জার অফিসে এসে সাময়িক কিছু কাজকর্ম সেরে জিপ নিয়ে বিক্রম বেরিয়ে পড়ে চন্দনগড়ের জঙ্গলটা ভালো করে দেখার জন্য। বিক্রম সঙ্গে নেয় সেই কনস্টেবলটিকে, যে কনস্টেবলটি তাকে মান্নান স্টেশন থেকে রিসিভ করতে গিয়েছিল। সেই কনস্টেবলটির নাম হলো মাধব। বিক্রম জিপের ড্রাইভার রামবাবুকে বলল, রামদা, আমাকে জঙ্গলের সেই জায়গাটায় নিয়ে চলো যেখানে চন্দন গাছ আছে। বিক্রমের কথা মতো জিপ গাড়ি ছুটতে থাকে চন্দনগড়ের জঙ্গলের দিকে। বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। গাছের পাতার আড়ালে উদয়মান সূর্যও যেন ঢাকা পড়ে গিয়েছে। পরিবেশটা বড় সুন্দর। বড় বড় গাছ, অচেনা অজানা পাখির কুজন। জঙ্গলের মধ্য থেকে সুগন্ধ ফুলের নিঃশ্বাস বয়ে নিয়ে আসছে উড়ন্ত বাতাস। মাথা তুলে ওপর দিকে তাকালে সূর্যমামা যেন লুকোচুরি খেলছে এই বন মহুরীর সাথে। কিছু কাঠবিড়ালি গাছের আড়াল থেকে মাঝে মধ্যেই উঁকি মেরে দেখছে এই অগন্তুক অচেনা জিপ গাড়িটাকে। জঙ্গলের এক প্রান্তে
এসে জিপ গাড়িটা থেমে যায়। ড্রাইভার রামবাবু বললেন, স্যার চলুন, জঙ্গলের ভিতর এবার আমাদের হেঁটেই যেতে হবে। শুকনো পাতার খসখস শব্দ তুলে ওই তিনজন বনের ভিতর এগিয়ে চলতে থাকে। মিষ্টি সুরে পাখির গান, কাঠের ওপর কাঠঠোকরার ঠক ঠক শব্দ, গাছের ওপর বসে থাকা বাঁদরের চোখ রাঙানি, মৌচাকের উপর বসে থাকা অসংখ্য মৌমাছির ভন ভন শব্দ, নানা রঙের ফুল ফলে আবৃত অচেনা অজানা গাছ। বনমোহরীর এই অপরূপ রূপ আর এই রূপের সৌন্দর্যতা কলকাতা থেকে টেনে নিয়ে আসা এই বিক্রম চৌধুরীর মনকে আপ্লুত করে দিয়েছিল। এই বনমোহরীর সৌন্দর্যতা দেখে বিক্রম যেন ভুলতে বসেছিল সে কি করতে এই জঙ্গলে এসেছে। সে কোনোদিন এমনি প্রকৃতির নির্মম সৌন্দর্যতা নিজের চোখে দেখার সুযোগ পায়নি। যখন থেকে সে পুলিশে জয়েন করেছে তখন থেকে গোলা বারুদ, রক্ত, খুন, স্মাগলিং, চোর ডাকাত খুনিদের ধরতেই সে ব্যস্ত থেকেছে। একটার পর একটা কেস তার হাতে এসেছে, সেই কেসগুলোকে সে সলভ করেছে, মেডেল পেয়েছে, প্রমোশন পেয়েছে, নাম ডাক বেড়েছে। কিন্তু এই প্রফেশনাল কাজকর্মের গণ্ডির বাইরে বেরোনোর কোনো সুযোগ তার হয়নি। তাই সে বনমোহরীর রূপ দেখে আপ্লুত হয়ে গেছে। কনস্টেবল মাধবের কথায় বিক্রমের চমক ভাঙে। স্যার, এইখানে যে বড় বড় লাল রঙের গাছগুলো দেখছেন স্যার, এগুলোই হলো স্যার চন্দন গাছ। বিক্রম চন্দন গাছগুলোকে ভালো করে দেখার জন্য জঙ্গলের ভিতরের দিকে এগিয়ে যায়। বিক্রম দেখে চন্দন গাছের উপর সাদা রং দিয়ে নাম্বারিং করা আছে। চন্দন গাছগুলি সারিবদ্ধভাবে একের পর এক শক্ত বেষ্টন গুঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেক গাছের উপর সাদা রং দিয়ে নাম্বারিং করা আছে। চন্দন গাছগুলি দেখতে দেখতে বিক্রম আরও জঙ্গলের ভিতরে ঢোকে। হঠাৎ বিক্রম দেখতে পায় জঙ্গলের শেষ মাথায় যে চন্দন গাছগুলো ছিল সেগুলো প্রচুর পরিমাণে কাটা হয়েছে। আর প্রায় 10-15টা চন্দন গাছ কাটা হয়েছে মাত্র কয়েকদিন আগেই। আর সেই সব চন্দন গাছের কাটা গুঁড়ি দিয়ে এখনও রস বেরোচ্ছে। বিক্রম কনস্টেবল মাধববাবুকে বলল, মাধববাবু, আমার মনে হচ্ছে এই শেষের 14-15টা চন্দন গাছ কাটা হয়েছে কাল পরশুর মধ্যেই। দেখুন, গাছের গুঁড়ি থেকে এখনও রস বেরোচ্ছে। আর তাছাড়া গাছের গুঁড়ি টেনে নিয়ে যাওয়ার ফলে ঝোপঝাড়ের ডালপালাগুলো ভেঙে পড়ে রয়েছে। কনস্টেবল মাধববাবু বলল, হ্যাঁ স্যার, চলুন বরং সামনের দিকে একটু এগিয়ে গিয়ে দেখা যাক। বিক্রম মাধববাবু আর জিপের ড্রাইভার রামচরণ বাবুকে নিয়ে জঙ্গলের ভিতরের দিকে এগিয়ে যায়। কিন্তু জঙ্গলে বড় বড় গাছের গুঁড়ি, সবুজ পাতা আর উড়ন্ত পাখির চিলচিৎকার ছাড়া তারা আর কিছু দেখতে পায় না। জঙ্গলের শেষ রাস্তা কালো পিচ রাস্তায় মিশেছে, নির্জন রাস্তা। বিক্রম ফরেস্ট রেঞ্জার অফিসে এসেই থানার সাব ইন্সপেক্টর ও কনস্টেবলদের নিয়ে একটা মিটিং করে। বিক্রম বলে, আমার অর্ডার ছাড়া এই চন্দনগড় এলাকা ছেড়ে কোনো গাড়ি যেন বাইরে না যেতে পারে। সমস্ত রাস্তা নো এন্ট্রি করে দাও। সমস্ত রাস্তার মোড়ে পুলিশের টহল থাকবে। কোনো গাড়ি চন্দনগড় এলাকা ছেড়ে যেন যেতে না পারে। প্রত্যেকটা গাড়ি ভালোভাবে চেক করো, তার নাম্বার নোট ডাউন করে রাখো। ডে নাইট কড়া পাহারার ব্যবস্থা থাকবে। রেড লাইট জারি করে দাও। বিক্রমের কথা মতো সমস্ত চন্দনগড় এলাকার রাস্তায় কড়া পাহারার ব্যবস্থা হয়। প্রত্যেকটি গাড়ির ডিটেল যাচাই করে গাড়ির ডিকি ও ড্রাইভারের সিট ভালোভাবে চেক করে বিক্রমের পারমিশন নেওয়ার পর তারপর সেগুলিকে ছাড়া হয়। পরের দিন সকালে বিক্রম চন্দনগড় এলাকার মোড়ে টহল দিচ্ছিল। 4খানা দুধের গাড়ি এসেছে। গাড়িগুলির দুধের ট্যাঙ্কগুলি একটু বড় মাপের। গাড়িগুলির উপরে লেখা রয়েছে এমার্জেন্সি মিল্ক ভ্যান। একজন সাব ইন্সপেক্টর বলল, স্যার, দুধের গাড়ি আসছে, কি করব স্যার, ছেড়ে দেবো? বিক্রম প্রথমে বলল,
দুধের ভ্যান, এমার্জেন্সি, তাই তো? ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তারপর কিছুক্ষণ থেমে আবার বিক্রম চিৎকার করে বলে উঠল, নো 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 নো, স্টপ স্টপ স্টপ, গাড়িটাকে থামাও। মিল্ক ভ্যানটির গাড়িটি থেমে যায়। বিক্রম বলল, সুন্দরগড়ের এখানে তো কোনো ডেয়ারি ফার্ম নেই, তাহলে এখানে চারটে মিল্ক ভ্যান কি করছে? গাড়িটাকে ভালোভাবে চেক করো। একজন কনস্টেবল মিল্ক ভ্যানটির ডিকি ও দুধের ট্যাঙ্ক চেক করার জন্য এগিয়ে যায়। যখনই কনস্টেবলটি মিল্ক ভ্যানটির দুধের ট্যাঙ্কের ঢাকনাটি খোলে, তখনই প্রথম মিল্ক ভ্যানটির ড্রাইভার আর খালাসি গাড়ি ছেড়ে দ্রুত পালিয়ে যায়। প্রথম গাড়িটির ড্রাইভার ও খালাসি পালিয়ে গেলেও পরের গাড়ির ড্রাইভার ও খালাসিগুলো ধরা পড়ে যায় পুলিশের হাতে। মিল্ক ভ্যানটির ঢাকনা খুলে দেখা যায় বড় বড় চন্দন গাছের গুড়ি কেটে ওই মিল্ক ট্যাঙ্কের ভিতরে ঢোকানো। চারটে মিল্ক ভ্যান থেকে প্রায় 6 টন চন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয়। তার সাথে ওই ট্রাকের ড্রাইভার ও খালাসিদের অ্যারেস্ট করা হয়। রাত্রির 9টা বাজে। বিক্রম তার কোয়ার্টারে বসে রাত্রিরের ডিনার করছে। হঠাৎ কোয়ার্টারের কলিং বেলটা বেজে ওঠে। বিক্রম খাবারের টেবিল ছেড়ে দরজার দিকে এগিয়ে যায়। কনস্টেবল মাধববাবু এসেছেন। বিক্রম মাধববাবুকে সোফায় বসতে বলে। তারপর কেস ফাইলগুলোকে টেবিলের সামনে রেখে বিক্রম সোফায় বসে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিক্রম বলতে শুরু করে, মাধববাবু, আপনাকে যে জন্য আমি ডেকেছি, থানায় বসে এই ব্যাপারে কথা বলাটা ঠিক হবে না, তাই জন্য আমি আপনাকে আমার কোয়ার্টারে ডেকেছি। এই কেস ফাইলগুলোতে ডিটেলসে কোনো ঘটনাগুলোর উল্লেখই নেই। কিছু কিছু ফাইলের পুরনো পৃষ্ঠা কেটে গায়েব করা হয়েছে। এই কেস ফাইলগুলোর আসল বিষয়বস্তুটাকে যেন কোনো মতে ধামাচাপা দিতে চাইছে। আর এমনকি কেসগুলোতে কোনো ইনভেস্টিগেশনই হয়নি। আর এটা তখনই সম্ভব যদি থানার কেউ এই অপরাধীকে আড়াল করতে চায়। চন্দন কাঠ চুরির যতবার কেস ফাইল হয়েছে ততবারই বিনা ইনভেস্টিগেশনে ধামাচাপা পড়ে গেছে। কেন? আপনি এই অফিসের সব থেকে পুরনো লোক। আপনি এই চন্দনগড়ে প্রায় 30 থেকে 35 বছর আপনার সার্ভিস লাইফ কাটাচ্ছেন। আমি আপনার কাছ থেকে এই চন্দন কাঠের রহস্য ডিটেলসে জানতে চাই। মাধববাবু এতক্ষণ চুপ করে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে বিক্রমের দিকে। বিক্রমের কাজ করার ভঙ্গি, কথা বলার সাবলতা মাধববাবুকে খুব আকর্ষণ করে। এত অল্প সময়ের মধ্যে এত বড় রহস্যের উদ্ঘাটন করার ক্ষমতা সে তার সার্ভিস জীবনে কোনোদিন দেখেনি। মাধববাবু তন্ময়ভাবে তাকিয়েছিল বিক্রমের দিকে। তারপর মাধববাবু বললেন, দেখো বিক্রম, আমি হলাম একজন সামান্য কনস্টেবল, আর তুমি হলে আমাদের ডিপার্টমেন্টের হেড। কিন্তু বয়সে আমি তোমার থেকে কিন্তু অনেক বড়। তুমি আমার ছোট ভাইয়ের মতন, তাই তোমাকে আমি তুমিই বললাম। কিছু মনে করো না ভাই। হ্যাঁ, এই চন্দন কাঠ বিদেশের বাজারে প্রচুর এর দাম, জানো? এটা শুধুমাত্র স্মাগলিং বা চোরাচালান নয়, এর সাথে অনেক রাজনীতির শক্ত হাতও জড়িত। আজকের কথাই তুমি যদি ভাবো, তুমি যে 6 টন চন্দন কাঠ পাকড়াও করেছো, এর বাজার মূল্য তুমি জানো? প্রায় 100,000 কোটি টাকা। এই স্মাগলিংয়ের একটা বড় অ্যামাউন্ট সরকারের কাছেও যায়। এটা ডিপার্টমেন্ট, সরকার সবাই জানে। সরকার যদি এই ব্ল্যাক মানি মানে আর কি এই চন্দন চোরাচালানের টাকা যদি না পায়, তাহলে ভোটের সময় অত টাকা কি করে ইনভেস্ট হবে? হ্যাঁ, সরকার চালাতে গেলেও একটা ব্ল্যাক মানি দরকার। ভালো করে চিন্তা করে দেখো, অনেকটা সিগারেট বিক্রি করার মতো। সরকার সিগারেটের প্যাকেটে বড় করে ছবি দিয়ে দিচ্ছে। কিসের ছবি? একটা ক্যান্সারের রুগীর ছবি। আর সরকার বোঝাতে চাইছে সিগারেট খেলে ক্যান্সার হয়, তুমি সিগারেট খেও না। কিন্তু সিগারেট কোম্পানিগুলোর থেকে মোটা টাকার ট্যাক্স ঢুকছে সরকারের কাছে। সরকার চাইলেই একদিনের মধ্যেই এই সিগারেট কোম্পানিগুলোকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে, কিন্তু দিচ্ছে কি? আর এই চন্দন কাঠের ব্যাপারটাও ঠিক সেরকম।
সরকার জানে এই চন্দনগড়ে কে চন্দন কাঠের স্মাগলিং করে, তার নাম ঠিকানা সব কিছুই জানে। সরকার চাইলেই সব কিছু বন্ধ করে দিতে পারে, কিন্তু এই চন্দন কাঠের ব্ল্যাক মানি না থাকলে সরকার চালানোটাই বন্ধ হয়ে যাবে, সরকার পড়ে যাবে। সরকার চালাতে গেলে টাকার দরকার, যে টাকার কোনো হিসাব দেখাতে হবে না, আর সেই টাকা আসে এই চন্দন কাঠ চোরাচালান করে। তুমি হাজার চেষ্টা করলেও চন্দন কাঠ রহস্যের কোনো কিনারা বার করতে পারবে না। কয়েকদিনের মধ্যেই তোমার সাথে একজন ডিল করতে আসবে টাকার বিনিময়ে। তুমি যে চন্দন কাঠের ট্রাক আটকে রেখেছো সেগুলিকে ছেড়ে দিতে বলবে, আর তুমি যদি ঘুষ নিয়ে ওই ট্রাক ছেড়ে দাও তাহলে সব ঠিক আছে, তাহলে তুমি এই চন্দনগড়েই রয়ে যাবে। আর যদি তুমি ঘুষ না নাও, ওদের সাথে যদি তুমি কোঅপারেট না করতে চাও, তাহলে রাতের বেলায় ওরা এসে তোমাকে শেষ করে দিয়ে চলে যাবে। তুমি যখনই ওই চন্দন কাঠের ট্রাক দাঁড় করিয়েছ, তখনই তোমার নাম কিন্তু ওদের খাতায় উঠে গেছে। ফরেস্ট রেঞ্জের অফিসের কথা বলছো না? থানাতেও একটা মোটা টাকা আসে, তার একটা পার্সেন্টেজ আমিও পাই। চন্দন কাঠ রহস্যের কোনো ফাইলে রেকর্ডই হয় না, এটাই সত্য কথা। চন্দন কাঠের রহস্য উদ্ঘাটন হয়নি আর হবে না। নয় তোমাকে টাকা নিয়ে ওদের সাথে কোঅপারেট করতে হবে, আর নয়তো তোমাকে ওদের হাতে মরতে হবে। মাধববাবুর কড়া কড়া কথাগুলো বিক্রমের হজম করতে একটু সময় লাগছিল। শেষমেশে বিক্রম মাধববাবুর চোখে চোখ রেখে বলল, আমি ভানুপ্রতাপ সিং সম্বন্ধে জানতে চাই। কে এই ভানুপ্রতাপ সিং? মাধববাবু বলল, আগে তুমি বলো, ভানুপ্রতাপ সিং নামটি তুমি কোথা থেকে পেলে? বিক্রম বলল, পাশের কোয়ার্টারে, যেখানে আগের ফরেস্ট রেঞ্জারকে ঘরের ভিতরে ঢুকে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই কোয়ার্টারে আমি একদিন রাতের বেলায় ঢুকি কোনো তথ্য প্রমাণ বেঁচে আছে কিনা তা খোঁজ করবার জন্য। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই ঘরেরই ঠাকুরের সিংহাসনে কৃষ্ণ ঠাকুরের মূর্তির পাশে একটা ডায়েরি রাখা ছিল। সেই ডায়েরিটায় এই চন্দন কাঠ চোরাচালান সম্বন্ধে আগের ফরেস্ট রেঞ্জার অফিসার তার নিজের ইনভেস্টিগেশন করা অনেক তথ্য লিখে রেখে গেছেন ওই ডায়েরিতে। আর ডায়েরির শেষ পাতায় লাল কালিতে একটা নাম লেখা আছে, সেটা হলো ভানুপ্রতাপ সিং। মাধববাবু বললেন, তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, কয়েকদিনের মধ্যেই তোমার সাথে ভানুপ্রতাপ সিং নিজে এসে দেখা করবে। ভানুপ্রতাপ সিং হলো এই চন্দন কাঠ চোরাচালানের লিডার। তুমি যে চন্দন কাঠের গাড়ি আটকেছ, সেটাতেই তোমার নাম ভানুপ্রতাপের কাছে পৌঁছে গেছে। এইসব লোকের হাত অনেক লম্বা, তুমি এটা মনে রেখো। আর এটা তোমার কিন্তু কলকাতা নয়, এটা হলো চন্দনগড়। তবে তোমার বুদ্ধিমত্তা আর সাহসের প্রশংসা না করে পারা যায় না। তুমি যে এই অল্প সময়ে এত কিছু রহস্য ভেদ করতে পেরেছ, সেটা সত্যিই প্রশংসনীয়। শোনো বিক্রম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার কথাবার্তা আমার খুব ভালো লাগে। তাই বলছিলাম কি করবে আর কি করবে না একটু মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে কাজ করো। অনেক রাত হলো, এবার আমি উঠি। হ্যাঁ। মাধববাবু চলে যায়। বিক্রম তার খাবার শেষ করে বিছনায় শুতে যায়। বিছনায় শুয়ে বিক্রম এপাশ ওপাশ করছিল। বিক্রমের ঘুম আসছিল না, মাথায় নানা চিন্তা ঘুরছিল তার। বিক্রম তার বইয়ের টেবিল থেকে চাণক্যর একটা বই পড়তে থাকে। এই বইটা পড়লে বিক্রমের মনে সাহস, শক্তি ও লড়াই করার প্রেরণা জাগরিত হয়। পরের দিন সকালে বিক্রম মর্নিং ওয়াক করতে বেরোয়। হাঁটতে হাঁটতে বিক্রম জঙ্গলে একটু ভিতর দিকে এসে গিয়েছিল। বিক্রম দেখে গ্রামের মেয়েরা বন থেকে শুকনো কাঠ বোঝাই করে মাথায় করে নিয়ে যাচ্ছে। হঠাৎ বিক্রমের চোখে পড়ে সেই মেয়েটি, যে মেয়েটি বটগাছের গোড়ায় বসে ধ্যান করছিল। সেই মেয়েটির বয়স 30 থেকে 35 হবে। ফর্সা রং, কুচকানো চুল, পরনে
মোটা কাপড়, কোমরে একটা কাস্তে গোজা রয়েছে। বিক্রমের মনে পড়ে এই মেয়েটি নাকি দেবকন্যা, মা চণ্ডিকার পুজো করে। মনে মনে হাসি লাগে বিক্রমের। একবার আলাপ জমালে কেমন হয়, মনে মনে ভাবে বিক্রম। যেমন ভাবা তেমন কাজ। এই যে শুনছো, তোমরা মাথায় করে এত কাঠ কোথায় নিয়ে যাচ্ছ? কথাটা শোনা মাত্রই সেই দেবকন্যা মানে রাধিকা বিক্রমের দিকে বড় বড় চোখ করে তাকাতে থাকে। তারপর কিছু জিজ্ঞেস্য প্রশ্ন নিয়ে বলে ওঠে, তুই কে রে? তোরে আমি তো আগে কোনোদিন এই জঙ্গলে দেখি নাই। আরে আমি তোমাদের জঙ্গলে বেড়াতে এসেছি, এখানে তো আমার কোনো চেনা পরিচিতি নেই, তাই ভাবলাম তোমার সাথে একটু আলাপ জমাই। ও, তাহলে তুই পরদেশি বাবু আছিস, আমার গ্রামের জঙ্গল দেখতে আইছিস? শহর থেকে আইছিস বুঝি তুই? হ্যাঁ গো হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। এবার তুমি আমায় বলো তো, এইসব কাঠ নিয়ে তোমরা কি করবে? আরে আমরা খুব গরিব মানুষ আছি রে, এই কাঠ দিয়ে আমরা রান্না করব রে। তোমাদের গ্রাম এখান থেকে কত দূরে গো? ওই যে পূব দিকের পাহাড় দেখতে পাস, শিবকালীর পাহাড়, ওই পাহাড়ের ঠিক আগেই আমার গ্রাম আছে বটে। তোমার নাম কি? আমার নাম জিজ্ঞাসা করে তোর কি কাম আছে রে? আমার গ্রাম কোথা, আমার নাম কি, অত কিছু জেনে তুই কি করবি রে? না, আমি এমনি বললাম। তুমি যদি না বলতে চাও তাহলে বলো না। তবে আমার নাম বিক্রম চৌধুরী। ওই যে ফরেস্ট রেঞ্জ অফিসটা আছে না, তার পাশে যে লাল রঙের কোয়ার্টারটা, সেখানে আমি থাকি। তোমরা কি প্রতিদিনই এখানে কাঠ কুড়াতে আসো? কাঠ না কুড়ালে আগুন জ্বলবে নাই, আগুন না জ্বলিলে ভাত ফুটিবে কেমনে বল, খাওয়া হবে কেমনে? তুই এত বড় দামড়া ছেলে হয়ে বাচ্চা ছেলের মতো অত প্রশ্ন করিস কেন রে? আমি কাঠ কোথায় নিয়ে যাচ্ছি, কাঠ নিয়ে কি করব, আমার নাম কি, আমার গ্রাম কোথা, আমি তোকে অত কৈফিয়ত দিতে যাব না রে। আমার অনেক কাজ আছে, যা তো, তোর সাথে অত বাজে বক বক করবার মতন আমার সময় নেই। আমি এইখান থেকে চললুম, তুই যা আপদ বালায়। বিক্রম রাধিকার কথা শুনে রাস্তার মাঝে বসে খিলখিল করে হাসতে থাকে। কাঠের বোঝা নিয়ে কাঠকুড়ানির দল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শুকনো কুয়াশার হাত ধরে বিক্রমের দৃষ্টির আড়ালে চলে যায়। সকাল 11টা বাজে। বিক্রম ফরেস্ট রেঞ্জ অফিসে বসে ফাইলের লেখালেখির কাজে ব্যস্ত। হঠাৎ এক কনস্টেবল এসে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, পাঠিয়ে দেব? বিক্রম বলল, হ্যাঁ, পাঠিয়ে দাও। পরনে সাদা ধুতি পাজামা, মাথায় বড় টাক, পিছনের দিকে কিছু চুল অবশিষ্ট রয়ে গেছে, গালের ওপর পুরনো একটা ক্ষতচিহ্ন। বয়স 50 থেকে 55 হবে। মুখে পান চিবোচ্ছে, চোখগুলো বড় বড়, গলায় 4-5টা সোনার চেন, হাতে গোটা 3 সোনার আংটি। দেখে বোঝা যায় খুব প্রতিপত্তি ধনবান লোক। সেই লোকটি বিক্রমের কাছে এসে বলল, স্যার নমস্কার স্যার, আমার নাম ভানু প্রতাপ। স্যার বলছিলাম কি, আপনি যে ট্রাকটা আটকেছেন ওই ট্রাকটি স্যার আমারই। যদি একটু আমাদের সাথে রপা দপা করে নেন তাহলে ভালোই হয়, বুঝলেন স্যার? এ কালি, স্যারের লগে যে ব্যাগটা এনেছি স্যারকে সেটা দিয়ে। কালো গুন্ডা গোছের একটা ছেলে একটা ব্যাগ এনে বিক্রমের টেবিলে বসিয়ে দেয়। তারপর গুন্ডা গোছের সেই ছেলেটি দরজার এক পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। ভানুপ্রতাপ বলে, স্যার পুরো 5 লাখ আছে, হবে তো স্যার? বিক্রম ব্যাগের চেনটা খোলে। চেনটা খোলা মাত্রই বিক্রম দেখতে পায় ব্যাগের ভিতরে থাক থাক করা 500 টাকার বান্ডিলে ভর্তি। কিছু কিছু সিস্টেমকে ভাঙতে গেলে সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমকে শেষ করতে হবে।
চাণক্য সেই নীতি, সাম দাম দণ্ডভেদ। বিক্রম আগে থেকেই দাবার ঘুঁটি সাজিয়ে রেখেছে। এবার সেই সময় এসেছে সেই মোক্ষম চাল দেওয়ার। বিক্রম বলল, মাত্র 5 লাখ টাকা এনেছেন? আমি যে চন্দন কাঠের গাড়ি আটকেছি তাতে প্রায় 100,000 কোটি টাকার মাল আছে। এত টাকার অ্যামাউন্ট যা ক্যালকুলেটারেও তোলা যাবে না। আর তার থেকে আপনি আমার সাথে রফা করতে এসেছেন মাত্র 5 লাখে। আমার 50 লাখ দরকার, তবেই কথা এগোবে, নয়তো এখানেই ফুল স্টপ। ঠিক আছে? স্যার 50 লাখ নিলে কি করে হবে বলুন তো স্যার? আরও তো অনেক চেকপোস্ট আছে, আরও অনেক থানা আছে, তাদেরকেও তো একটু কমিশন দিতে হয় বলুন তো, নয়তো গাড়ি কিভাবে এগোবে? আপনি একটু কনসিডার করে নেন স্যার। আমি একটু ব্যস্ত রয়েছি। যদি 50 হয় তাহলে কথা এগোবে, নয়তো এখানেই ফুল স্টপ। স্যার আপনি না আমাদের পুরো মিরিয়ে দেবেন স্যার। এই কালু, আমাদের বাড়ি থেকে আরো 45 এনে স্যারকে দিয়ে দে। বলছিলাম কি, গাড়িটা তাহলে কখন নিয়ে যাব স্যার? গাড়িটা ছাড়তে আমাকে 2 সপ্তাহ মতো সময় দিতে হবে। আমি চন্দন কাঠের গাড়ি আটকানোর কথা অলরেডি দিল্লিতে জানিয়ে দিয়েছি। যদি এখন আপনাদের গাড়ি আমি ছেড়ে দিই তাহলে আমি ভিতর থেকে ফেঁসে যাব। সব কিছুরই তো একটা নিয়ম থাকে নাকি, একটা সিস্টেম থাকে। সেই সিস্টেমের বাইরে তো আমি যেতে পারবো না। একটা গল্প বানাতে হবে। থানার ভিতর থেকে দুষ্কৃতীরা চন্দন কাঠের গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে, এমনি একটা গল্প বানাতে হবে। তারপর তো গাড়ি আপনাকে ছাড়তে পারবো আমি। টাকা যখন আপনার থেকে আমি নিয়েছি, গাড়ি আপনার ঠিক গোডাউনে চলে যাবে, সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, কিন্তু আমাকে 2 সপ্তাহ সময় দিতে হবে। ঠিক আছে? বিক্রমকে 50 লক্ষ টাকা দিয়ে ভানুপ্রতাপ সিং চলে যায়। চন্দন কাঠের গাড়ি হাতে পাওয়ার জন্য ভানুপ্রতাপ সিংকে এখন 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। পরের দিন সকালে ভোরবেলায় বিক্রম মর্নিং ওয়ার্কে বেরিয়েছে। রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বিক্রমের চোখ খুঁজছে সেই কাঠকুড়ানি মেয়েটিকে, সেই জঙ্গলের দেবকন্যাকে। কিন্তু কোথায় সেই কাঠকুড়ানি? কুয়াশার লুকোচুরি খেলাতে চেনা রাস্তাও ভুল হয়ে যাওয়ার উপক্রম। বিক্রম রাস্তা ছেড়ে একটু জঙ্গলের দিকে এগোতে থাকে, ভোরের জঙ্গল কেমন দেখতে লাগে তা দেখার জন্য। কিছুটা এগোনোর পর জঙ্গলের লতানো এক গাছে বিক্রমের পা আটকে যায়। বিক্রম ধড়াস করে ছিটকে পড়ে মাটিতে। জায়গাটি গড়ান হওয়ায় বিক্রম গড়িয়ে পড়ে একটা নোংরা পুকুরে। বিক্রম তৎক্ষণাৎ পুকুর থেকে ঝেড়ে মেরে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে তার সারা জামা কাপড় কাদা নোংরায় এক বিজি খিচ্ছিরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। পুকুরের নোংরা কাদামাটি মেখে বিক্রমকে একটা কিংভূতের মতো দেখতে লাগছিল। জঙ্গলের সামনে থেকে একটা অট্ট হাসি ভেসে আসে। সেই দেবকন্যা, সেই কাঠকুড়ানি রাধিকা। হা 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 হা, কি परदेसी বাবু, এ তোমার ইট বালি পাথরে মোড়া শহর নয় গো, এ হলো জঙ্গল গো জঙ্গল। এখানে দেখে শুনে পা ফেলতে হয়, নয়তো শহরে ফিরে যাবার পানে তুমি আর আস্ত থাকবে ক্লাই গো। বারে বা, আমি কাদায় পড়ে গেছি দেখে তুমি হাসছো? তোমার তো কোনো মানবিকতা নেই দেখছি। পুকুরে নোংরা কেঁদো পাক মেখে শহরের বাবু যদি জঙ্গলের বাঁদর সাজে, তাহলে হাসবো না তো কি করব, কাঁদবো? ও, তোমার এই ফাজলামি রেখে আমাকে একটু জল দিতে পারবে? এই জঙ্গলের মধ্যে জল? এখন জল তুমি কোথায় পাবে বাবু? তবে সামনের পাহাড়ে ঝর্ণা নেমেছে, সেইখানে তুমি জল পাইতে পারো। আমি তো এই জঙ্গলের রাস্তা চিনি না, আমাকে একটু নিয়ে চলো না। ঠিক আছে, তাই চল, তোকে রাস্তায় দেখিয়ে দিই। এলোমেলো মোটা মোটা গাছের গুড়ির পাশ দিয়ে শুকনো পাতা মারিয়ে পারদেশি বাবু আর জঙ্গলের সেই দেবকন্যা কথা বলতে বলতে এগিয়ে চলে পাহাড়ি ঝর্ণার দিকে।
ফরেস্ট রেঞ্জার অফিসের কাজকর্ম সেরে বিক্রম তার কোয়ার্টারের বারান্দায় বসেছিল এক কেদারা চেয়ারে। হাতে রয়েছে 1 কাপ গরম কফি। বিকেলবেলায় সূর্যদেব পশ্চিমে ডুবতে বসেছে। দূরের দেবদারু গাছ থেকে কোকিলের সুরে কোন অজানা পাখি যেন গলা মেলাচ্ছে। কলকাতার অলিতে গলিতে কোমরে পিস্তল গুজে চোর ডাকাত খুনিদের পিছনে ছুটে বেড়ানো এই বিক্রম চৌধুরীর মনে আজ যেন বসন্তের রং লেগেছে। এই পাহাড়, এই জঙ্গল, আর এই পাহাড় আর জঙ্গলের মধ্যে থাকা সেই দেবকন্যা, কি যেন নামটা? হ্যাঁ, রাধিকা। টানা টানা চোখ, গায়ের রং ফর্সা, চোখে কাজল পড়ে মনে হয়। শহরের মেয়েদের মতন নয়, কোনো মেকআপ নেই, কিন্তু তাতেই ওকে কত সুন্দর লাগে। 2 ভুরুর মাঝে এক কালো টিপ, ফর্সা মুখে মুক্ত ভরা হাসি, মাথায় খোপার পিছনে এক ঝুমকো বনো ফুল বাঁধে। হরিণের মতো টানা টানা চোখ। পড়াশোনা জানে না, তার মধ্যে শিক্ষা নেই, কিন্তু আছে এক সরলতা, এক মাধুর্য। তার সাথে কাটানো কয়েকটা মুহূর্ত যেন খুব শান্তি লাগে, যে শান্তির অনুভব কোনোদিন বিক্রম তার জীবনে পায়নি। খুব মনে পড়ছে বিক্রমের সেই কাঠকুড়ানি, সেই রাধিকাকে। একবার ওদের গ্রামে গেলে হয় না? কি করছে এখন সেই কাঠকুড়ানি, সেই রাধিকা? গ্রামের মানুষ যাকে দেবকন্যা ভাবে, সেই দেবকন্যা এখন কি করছে, কি রাজকার্য করছে? একবার দেখে আসলে কেমন হয়। বিক্রম জিপ গাড়িতে স্টার্ট দেয়। জিপ গাড়িটা কালো পিচের রাস্তা ধরে দ্রুত বেগে এগোতে থাকে। তারপর জঙ্গলের এক প্রান্তে এসে থেমে যায়। বিক্রম জিপ গাড়ি থেকে নেমে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে দক্ষিণের পাহাড়ের দিকে। পথ যেন আর শেষ হতে চায় না। দূর থেকে দেখে মনে হচ্ছে ওই রাস্তাটাই হয়তো শেষ, কিন্তু সেই রাস্তায় পৌঁছে সেখান থেকে আবার নতুন রাস্তা শুরু হয়েছে। উঁচু নিচু পাহাড়ি রাস্তায় বিক্রমের চলার অভ্যাস নেই, তাই অল্প পথ চলতেই বিক্রম ক্লান্ত হয়ে পড়ে। শেষমেশ বিক্রম জঙ্গলের রাস্তা শেষ করে এক গ্রাম্য জনবসতি দেখতে পায়। বিক্রম যখন সেই গ্রামে পৌঁছায় তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। দরমা বাঁশ খড় দিয়ে তৈরি এখানকার ঘরগুলো অনেকটা কলকাতার বস্তির কুড়ে ঘরের মতো। বিক্রম ছোট ছোট ঘর ঝুপড়ি পেরিয়ে বিক্রম পৌঁছায় একটি বট গাছের কাছে। এই বট গাছটি অনেক দিনকার পুরনো। ওই বট গাছটির নিচে চারিদিকে 4টি বাঁশ পুঁতে দরমার দেয়াল ও খড়ের ছাউনি দিয়ে মন্দিরের মতো একটা ঘর তৈরি করা রয়েছে। বটগাছটির চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। ওই মন্দিরটির ভিতরে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বলছে। বিক্রম দেখতে পায় গাছের গুড়ি কেটে একটা দেবীর মূর্তি তৈরি করা হয়েছে। এই দেবী মূর্তিটির শ্বাস পোশাক একটু অদ্ভুত ধরনের। এই মূর্তিটির সারা শরীরে গাছের পাতা ও ফুল দিয়ে সাজানো। সেই দেবী মূর্তিটির রূপ অনেকটা কালী ঠাকুরের মতো। বিক্রম ভালো করে সেই দেবী মূর্তিটিকে দেখতে থাকে। বিক্রমের মনে পড়ে এই দেবী মূর্তিটির নাম চণ্ডিকা। বিক্রম সেই দেবীকে ভক্তি ভরা প্রণাম করে। হঠাৎ বিক্রমের কানে আসে রাধিকার গলা। পরদেশি বাবু, তুই আমার গ্রামে কি করছিস রে? আমি এসেছিলাম তোমাদের গ্রামের এই চণ্ডিকা দেবীকে দর্শন করতে। লোকের মুখে শুনেছি এখানে নাকি এক দেবকন্যা থাকে। স্বয়ং মা চণ্ডিকা দেবী নাকি তার শরীরে আমাবস্যা তিথিতে ভর করে। সেই দেবকন্যাকে একবার আমার দেখার ইচ্ছে, জানো। রাধিকা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, কি রে পরদেশি বাবু, সব সময় দেখি তুই একা একা ঘুরিস। তুই তোর ছেলে বউকে পাহাড় জঙ্গল দেখাতে আনিস নাই? না গো, আমার কপালে এখনো কোনো মেয়ে জোটেনি। জানো, আমার বিয়ে হয়নি। তোমাদেরই এই গ্রামের একটা মেয়েকে আমার খুব ভালো লেগে গেছে জানো। ভাবছি তাকেই বিয়ে করে তোমাদের এই গ্রামেই থেকে যাব, শহরে আর ফিরবো না। হায় রে কপাল, আমার গ্রামের কোন মেয়ের কপাল পুড়ল বলতো, যে তোর মতো বাঁদরের গলায় মালা দিবে? কোন মেয়েটাকে তোর পছন্দ হয়েছে রে? তার নামটা একবার বল দিকিনি। আরে একটু সবুর করো,
তোমাকে নয় তো কাকে বলবো বলো? এই বলছিলাম কি, তোমার সাথে কথা বলতে বলতে না অনেক রাত হয়ে গেল, এবার আমি বাড়ি যাই। হ্যাঁ। আরে বোকার ডিম, তুই এখন বাড়ি যাবি কেমনে? এটা তো শহর নাকি? এই গ্রাম পেরিয়ে জঙ্গল পা দিলে তুই নির্ঘাত বাঘের পিঠে যাবি রে। তুই নামেই দামড়া ছেলে হয়েছিস, তুই হলি একটা বোকার ডিম। শোন, তুই বেটা ছেলে মানুষ আছিস, তোকে তো আর আমি ঘরে থাকতে দিতে পারি নাই। তুই বরং এই মন্দিরেই আজকে রাতটা কাটা। কাল ভোর হলে নয় তুই বাড়ি ফিরে যাস, রাতের বেলায় তোর খাবার ব্যবস্থা করে দিব আমি। বিক্রম রাধিকার কথায় কিছু না বলতে পারে না। রাধিকাকে এক পলক দেখার জন্য বিক্রম যেন তার বাস্তব জ্ঞানটুকু হারিয়ে ফেলে। সেই রাতেই বিক্রম মন্দিরেই থেকে যায়। খড় পেতে তার উপর কম্বল বিছিয়ে মন্দিরের দালানে বিক্রম তার রাত কাটানোর ব্যবস্থা করে নেয়। রাত্রির বেলায় রাধিকা বিক্রমের জন্য খাবার এনেছে। পদ্ম পাতায় বেড়েছে গরম ভাত, ঘি দিয়ে আলু ভাতে মাখা, মুসুর ডাল সেদ্ধ, আর পাথরের বাটিতে এক বাটি গরম দুধ। গরম ভাত ঠান্ডা করার জন্য রাধিকা তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। কলকাতায় কোনোদিন বিক্রম ডাল আলু ভাতে ভাত কোনোদিন ছুঁয়ে পর্যন্ত দেখেনি। রাধিকা সযত্নে বিক্রমের খাবার বেড়ে দিচ্ছে। বিক্রম হাঁ করে রাধিকার মুখের দিকে তাকিয়ে আছে। রাধিকা এতক্ষণ খেয়াল করেনি। হঠাৎ বিক্রমের এই চাউনি দেখে রাধিকা বলে উঠল, মরণ মুখ পোড়া, আমার দিকে অমন করে তাকিয়ে আছিস কেন রে? তোরা পুরুষ মানুষ, তোদের নজর বড় খারাপ রে। এখানে ভাত দিয়া রইল, খেয়ে নিয়ে শুয়ে পড়িস, চললাম আমি। রাধিকা উঠে চলে যেতে চাইছিল। বিক্রম রাধিকার হাতটা ধরে নেয়। বিক্রম বলে, তোমাকে কিছু বলার আছে আমার। যেদিন থেকে আমি তোমাকে দেখেছি, সেদিন থেকে যখনই আমি চোখ বুজি তখনই আমি তোমাকে দেখতে পাই। তুমি আমার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা সব কিছু হরণ করে নিয়েছো তুমি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই রাধিকা। আমাকে তুমি বিয়ে করবে? কেন আমার এই ভালোবাসার বাঁধনে বাঁধতে চাইছিস রে পরদেশি বাবু? আমি তোর ভালোবাসার যোগ্য মানুষ নই রে। তুই আমায় ভুলে যা। আমার মতো কাঠকুড়ানির সাথে তুই ঘর বাঁধার স্বপ্ন দেখিস না রে। আমি এই জঙ্গলের দেবকন্যা, এই বনদেবী চণ্ডিকা আমার হাতে পূজিত হয়। আমি তোর সাথে ঘর বাঁধতে পারবো নাই রে। আমি আমার এই জীবন এই গরিব দুঃখী মানুষদের সেবার লগে দান করে দিছি রে। আমি তোমাকে ভালোবাসি রাধিকা। তোমার গ্রামের এই গরিব দুঃখী মানুষদের সব দুঃখ আমি মুছে দেব, ওদের নতুন জীবন তৈরি করে দেব আমি। কিন্তু আমার ভালোবাসাটাকে তুমি ফিরিয়ে দিও না রাধিকা। কেন ভালোবাসার ফাঁদ ফেলে তুই এই উড়ন্ত পাখিকে তুই খাঁচায় আটকাতে চাইছিস? আমায় ভালোবাসার ফাঁদে বন্দি করে আমার সর্বস্ব লুট করে তারপরে আমাকে ছেড়ে চলে যাবি তোর শহরে, আর আমি পাথরের পুতুলের মতো চুপ করে বসে চোখের জল ফেলবো, তাই না? তাই না পরদেশি বাবু? তোর এই ভালোবাসার নাটক আমি জানি রে, জানি। না 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 রাধিকা, না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই গ্রামেই থেকে যাব। এই গ্রামের মধু মোম সংগ্রহ করে দুটো পেট ঠিক চলে যাবে। তোমাকে এখনই কোনো আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। তুমি বরং একটু সময় নাও, তারপর নয় এই প্রশ্নের উত্তর দিও। রাধিকা চুপচাপ ঘরে চলে যায়। বিক্রম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই বিক্রম গ্রাম থেকে বেরিয়ে জঙ্গল পেরিয়ে তার কোয়ার্টারে ফিরে আসে। বিক্রম ফরেস্ট রেঞ্জের অফিসে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। চন্দন কাঠের কেসটা তাড়াতাড়ি সলভ করতে হবে। ফরেস্ট রেঞ্জারের কোনো অফিসার
এই চন্দন কাঠের রহস্য ভেদ করতে বিক্রমকে সাহায্য করবে না, এটা বিক্রম ভালোভাবে বুঝে গেছে। বিক্রম তার কোয়ার্টারে এসে কলকাতার কমিশনার বিনায়ক চট্টোপাধ্যায়কে ফোন করে। হ্যালো, হ্যাঁ বিক্রম, বলো। আপনি আমায় বলেছিলেন যে চন্দন কাঠের কেসটা সলভ করার জন্য আমাকে স্পেশাল পাওয়ার দেয়া হবে। আমার কিছু স্পেশাল পাওয়ার দরকার স্যার। হ্যাঁ বলো, তোমার কি দরকার? স্যার, আমার কিছু স্পেশাল অস্ত্র দরকার, যেমন AK-47, 99M রিভলভার আর কিছু স্নাইপার। আর তার সাথে আর্মির কিছু স্পেশাল কমান্ডো দরকার স্যার। ওই দুষ্কৃতীদের সাথে লড়াই করার জন্য এই ফরেস্ট রেঞ্জাররা যথেষ্ট নয় স্যার। স্যার, আমার কাছে মাত্র 2 সপ্তাহ সময় আছে, এর মধ্যেই কিছু করতে হবে স্যার, নয়তো সব কিছু আমার হাতের বাইরে চলে যাবে। ঠিক আছে বিক্রম, আমি এ ব্যাপারে হোম মিনিস্টারের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। বিক্রম চন্দনগড়ের সেই গ্রামে যায়। গরিব দরিদ্র পীড়িত মানুষগুলোর সে পাশে দাঁড়ায়, ভাঙাচোরা হসপিটালটাকে সে ঠিক করে। গরিব দরিদ্র মানুষগুলো যাতে ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পায় সে তার ব্যবস্থা করে দেয়। বাচ্চা ছেলেমেয়েদের পড়ার জন্য যে স্কুলটা বন্ধ হয়ে পড়েছিল সেটাকে সে খোলার ব্যবস্থা করে দেয়। গরিব দরিদ্র গ্রামবাসীদের সংগৃহীত মধু, মোম, ঘি, ফল যাতে বাইরের শহরে বিক্রি করে দুটো বেশি পয়সা উপার্জন করতে পারে তারা, তার জন্য বিক্রম একটা ফ্রুট এজেন্সির সাথে সেই গ্রামবাসীদের যোগাযোগ করিয়ে দেয়। বিক্রম ওই গ্রামবাসীদের ঘর বাড়িগুলোকে মেরামত করার জন্য কিছু আর্থিক সহযোগিতা করে। বিক্রমের এই সহযোগিতা গ্রামের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর কথা রাধিকা জানতে পারে। সে মনে মনে খুশি হয়। রাধিকার মনে কলকাতা থেকে আসা সেই পরদেশি বাবু একটু একটু করে জায়গা করে নিচ্ছিল। একদিন সকালবেলায় মর্নিং ওয়ার্কের সময় বিক্রমের সাথে দেখা হয় রাধিকার। দুজনকার মুখোমুখি হতেই এক অজানা আনন্দের জোয়ারে ভেসে ওঠে তারা। রাধিকা বলে ওঠে, তুই বন পুলিশের দারোগা আছিস? এ কথা আগে আমায় বলিসনি কেন? আমি কলকাতা থেকে এসেছি, আমার গায়ে শহুরে গন্ধ আছে। আমি তোমার কাছে পরদেশি বাবু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি ভাবো যে আমি তোমার ভালোবাসা চুরি করে শহরে চলে যাব, আর তুমি সেই ভালোবাসা হারানোর ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলে সেদিন। আর যদি আমি তোমাকে প্রথমেই বলতাম যে আমি বন পুলিশের দারোগা আছি, তাহলে হয়তো তুমি আমার সাথে কথাই বলতে না, তার জন্যই আমি তোমাকে জানাইনি। ঠিক আছে রে বাপ, ঠিক আছে। আজকে বিক্রম আর রাধিকার মধ্যকার সেই দূরত্বটা অনেকটা কমে গিয়েছিল। দুজনকে নতুনভাবে আবিষ্কার করছিল, নতুনভাবে জানছিল তারা, নতুনভাবে চিনছিল যে তারা দুজনে একসাথে জীবনের পথে চলতে পারবে কিনা। টং টং করে ভানুপ্রতাপের মোবাইল ফোনটা বেজে ওঠে। ভানুপ্রতাপ মোবাইল স্ক্রিনে দেখে তাকে শেঠজি ফোন করেছে। ভানুপ্রতাপ এই শেঠজির কাছে চন্দন কাঠ বিক্রি করে। ভানুপ্রতাপ ফোনটা রিসিভ করে। হ্যাঁ শেঠজি, বলুন। ভানুপ্রতাপ, বড় খারাপ খবর আছে। ফরেস্ট রেঞ্জের অফিসের যে দারোগা আছে, কি বেশ নাম, আরে কলকাতা থেকে এসেছে, কি নাম বলতো? হ্যাঁ, বিক্রম চৌধুরী ওর নাম আছে। হ্যাঁ, বিক্রম চৌধুরী। ও বেটা খুব ডেঞ্জার মাল আছে রে। কেন শেঠজি? ওনার সাথে তো আমাদের কথা হয়েছে। ওই অফিসারকে 50 লাখ টাকা ঘুষ দেয়া হয়েছে। ও বলেছে 2 সপ্তাহের মধ্যে চন্দন কাঠের গাড়ি ছিঁড়ে দিবে। আরে বোকা, ও টাকাটা নিয়ে কেসটাকে দামিয়ে রেখেছে। তুই ওকে চিনিস? ওর পাস রেকর্ড জানলে তুই চমকে উঠবি। ও যা যা কেস হ্যান্ডেল করেছে, সব কটা কেস সাকসেসফুল ভাবে ও সলভ করেছে। 3বার গোল্ড মেডেল পেয়েছে। তোর কাছ থেকে 2 সপ্তাহ সময় নিয়েছে না? ওই সময়ের মধ্যে ও ভিতরে ভিতরে ঘুঁটি সাজিয়ে নিয়েছে। দিল্লি থেকে স্পেশাল ফোর্স আসছে এই চন্দনগড়ে, বুঝতেই পারছিস।
চন্দন কাঠ আর এই চোরাচালানের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেবে। কি বলছেন শেঠজি? হ্যাঁ, তাহলে শেঠজি এখন উপায়? উপায় একটাই আছে, আজ রাতেই ওই বিক্রম চৌধুরীকে শেষ করে দে, নয়তো তুই পুরোপুরি শেষ হয়ে যাবি আর এই চন্দন কাঠের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে শেঠজি, তাই হবে। আমি নিজে হাতে ওকে কুপিয়ে কুপিয়ে খুন করব। রাত্রি 8:30 বাজে। বিক্রম তার ল্যাপটপে তার নিজের কাজ করছিল। হঠাৎ তার ঘরের কাচের জানলা ভেদ করে বুলেট ছুটে আসে তাকে লক্ষ্য করে। বিক্রম তার সার্ভিস রিভলভার নিয়ে এগিয়ে যায়। কাচের জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে দেখে চন্দন কাঠ চোরাচালানকারী ভানুপ্রতাপ তার দলবল নিয়ে এসেছে। বিক্রম তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ভানুপ্রতাপের দলবল পাল্টা গুলি চালায়। বিক্রম বুঝতে পারে এদের সাথে এইভাবে পেরে ওঠা যাবে না। বিক্রম কোয়ার্টারের পিছনের দরজা দিয়ে ছুটতে পালিয়ে যায়। নির্জন রাস্তা দিয়ে বিক্রম ছুটতে থাকে। কিছুক্ষণ ছোটার পর বিক্রমের পিছন থেকে আবার জ্বলন্ত বুলেট ছুটে আসে। ভানুপ্রতাপের দলবল বিক্রমের পিছু নেয়। বিক্রম নিজেকে বাঁচাতে জঙ্গলের দিকে ছুটতে থাকে। জঙ্গল পেরিয়ে বিক্রম সেই গ্রামে ওঠে। অন্ধকার আমাবস্যার রাত। বিক্রম আপ্রাণ ছুটছে নিজের প্রাণ বাঁচাতে, আর বিক্রমের পিছনে সেই চোরাচালানকারী দুষ্কৃতীরা। বিক্রম ছুটতে ছুটতে সেই চন্দনগড়ের গ্রামে এসে পৌঁছায়। বিক্রম বটগাছটির সামনে এসে দাঁড়ায়। তখন বটগাছের নিচে রাধিকা বনদেবী চণ্ডিকার পুজো আরাধনায় ধ্যানে মগ্ন। রাধিকাকে ঘিরে রয়েছে গ্রামের অসংখ্য মানুষ। বিক্রম রাধিকা বলে চিৎকার করে ওঠে। সেই মুহূর্তেই চোরাচালানকারী দুষ্কৃতীরা বিক্রমকে ধরে ফেলে। সমস্ত গ্রামবাসীর সামনে বিক্রমকে ধরে সেই দুষ্কৃতীরা নৃশংসভাবে মারতে থাকে। গ্রামের মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ বিক্রমকে বাঁচাতে আসছে না। শেষে ভানুপ্রতাপ তার লম্বা তরোয়ালটা বিক্রমের শরীরের এপার ওপার করে দেয়। বিক্রম রাধিকা বলে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। রাধিকা, রাধিকা, রাধিকা! ভানুপ্রতাপ একটা কুঠার নিয়ে বিক্রমকে নৃশংসভাবে কুপাতে থাকে। বিক্রমের চলার মতো ক্ষমতা নেই। বিক্রম হামাগুড়ি দিয়ে দিয়ে সেই বটগাছটির সামনে যায়। রাধিকার কাছে গিয়ে বিক্রম রাধিকা রাধিকা বলে বারবার চিৎকার করতে থাকে। রাধিকা বিক্রমের সেই ডাক শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু রাধিকার শরীরে রাধিকা নেই। রাধিকার শরীরে তখন ভর করতে শুরু করেছে মা চণ্ডিকা। ভানুপ্রতাপ তার কোমরের রিভলভারটা দিয়ে বিক্রমের বুকে গুলি চালায়। বুলেটের আঘাতে বিক্রমের বুক চিরে রক্ত ছিটকে পড়ে রাধিকার স্মৃতিতে। রাধিকার কপালে, রাধিকার স্মৃতিতে তখন জল জল করছে বিক্রমের ভালোবাসার শেষ চিহ্ন, তার রক্ত সিঁদুর। বিক্রমের নিথর দেহটা রাধিকার পাশে পড়ে থাকে। হঠাৎ অন্ধকার রাতে বিনা মেঘে বজ্রপাত হয়। বটগাছ থেকে এক বিষধর সাপ নেমে রাধিকার চারপাশে ঘুরতে থাকে। জঙ্গল থেকে বেরিয়ে আসে এক সিংহের আর্তনাদ। রাধিকা ধ্যানে মগ্ন অবস্থায় চোখ খোলে। রক্তচক্ষু রাধিকার চোখ। রাধিকা উদ্যম নৃত্য করতে থাকে। তার এলো চুল হাওয়ায় উঠছে। মুখ দিয়ে বেরোচ্ছে এক হুঙ্কারের শব্দ। ঝমঝম করে বাজছে তার নূপুরের শব্দ। মা চণ্ডিকার হাতের খড়গ রাধিকা তার নিজের হাতে তুলে নেয়। গ্রামের আদিবাসীরা উলুধ্বনি দেয়, শাঁখ বাজাতে থাকে। রাধিকা খড়গ হাতে চিৎকার করে এগিয়ে যায় সেই চন্দন কাঠ চোরাচালানকারী দুষ্কৃতীদের দিকে। দুষ্কৃতীরা রাধিকার এই প্রলয় রূপ দেখে গুলি চালায়, কিন্তু বন্দুকের জ্বলন্ত গুলি রাধিকাকে স্পর্শ করতে পারে না। রাধিকা একের পর এক গুন্ডাকে গলা কেটে, হাত পা কেটে
নৃশংসভাবে হত্যা করতে থাকে। আর সেই সব গুন্ডা দুষ্কৃতীর রক্ত হাতে মুখে মেখে উদ্যম নৃত্য করতে থাকে রাধিকা। রাধিকা ছুটে যায় ভানুপ্রতাপের দিকে। ভানুপ্রতাপ রাধিকাকে বাধা দেওয়ার জন্য নিজের হাতের তরোয়াল তুলে রাধিকাকে আঘাত করতে যায়। রাধিকার খড়গের আঘাতে ভানুপ্রতাপের তরোয়াল ছিটকে পড়ে যায়। রাধিকার এক কোপে ভানুপ্রতাপের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ওই দুষ্কৃতীদের কাটা হাত পা মুন্ডুর মালা নিজের গলায় ঝুলিয়ে উদ্যম নৃত্য করতে থাকে রাধিকা। মাঝে মাঝে বিকট বিদ্যুতের শব্দ, জঙ্গল থেকে বেরিয়ে আসে এক সিংহ। সেই সিংহ রাধিকার পায়ের কাছে এসে কেশর নাড়তে থাকে। রাধিকার এই প্রলয় রূপ দেখে গ্রামবাসীদের ভয়ে বুক কেঁপে ওঠে। রাধিকা যেন মৃত্যুর খেলায় মেতে উঠেছে। কখনো রাধিকা সেই দুষ্কৃতীদের শরীরের রক্ত পান করছে, তো কখনো তার সারা শরীরে সেই রক্ত মাখছে। এইভাবেই প্রলয় নৃত্য করতে করতে রাধিকার পা বিক্রমের বুকের ওপর পড়ে। রাধিকা স্তব্ধ হয়ে যায়। রাধিকা জ্ঞান হারায়। মাটিতে লুটিয়ে পড়ে রাধিকা। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে ঠিক রবিবার রাত্রি 8:30টায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।